ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, ভোটে অনিয়মে জড়িতদের বাদ দিয়ে নেওয়া হবে নতুনদের। রংপুরে সিইসি আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই পরিকল্পনার পরামর্শ। ক্ষমতার সুবিধাভোগীরাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলছে বিএনপি। ভোট বানচালের ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকার আহ্বান নেতাদের। তারা চায় না নির্বাচন, কারণ অলরেডি তো তারা ক্ষমতা ভোগ করছে। তারা যাতে ক্ষমতা ছিটে ফোটা পেতে পারে, এই জন্য তারা পিআর সিস্টেমে নির্বাচন চায়। এই পিআর পদ্ধতির উসিলা দিয়ে নির্বাচনকে পণ্ড করতে চান, দেশে একটা অচল অবস্থার সৃষ্টি করতে চান। এই দেশের লোক এটা কখনো মেনে নেবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছাত্র রাজনীতি ইস্যুতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রভোস্ট কমিটির বৈঠকে মেলেনি সিদ্ধান্ত। হল কমিটির বিপক্ষে শিবির, পক্ষে ছাত্রদল। গুপ্তচর্চা বন্ধ চায় বামরা। সাংবাদিক তুহিন হত্যা মামলার 7 আসামি রিমান্ডে। 15 দিনে চার্জশিটের আশ্বাস পুলিশের। বন্ধ কারখানার শ্রমিকরা জড়াচ্ছে হানি ট্র্যাপ সহ নানা অপকর্মে, জানালেন কমিশনার। জুলাই অভ্যুত্থানের 1 বছরেও আদিবাসীদের সঙ্গে রাষ্ট্রের বিমাতা সুলভ আচরণের পরিবর্তন হয়নি, অভিযোগ ফোরাম নেতাদের। সংস্কার প্রস্তাবে যুক্ত না করায় হতাশা। এবং মিটার গেজ থেকে প্রবেশ করে ব্রডগেজ লাইনে। গাজীপুরের জয়দেবপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বিগত ভোটে অনিয়মে জড়িতদের বাদ দিয়ে নতুনদের নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে মতবিনিময় সভায় সিইসি বলেন, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি। নির্বাচন অনুষ্ঠান করে ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণের পর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে ইসিতে চিঠি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। পরদিন ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণার কথা জানায় কমিশন। এবার ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার। শনিবার বিকেলে রংপুরের বিভাগীয় কমিশনার হলরুমে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করব। জাপান বলেন, এর আগে রংপুরে আঞ্চলিক নির্বাচন অফিসে মতবিনিময় সভায় সিইসি বলেন, আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ, তবে ভোটের সময় ঘনিয়ে এলে অবস্থার উন্নতি হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং আপনারা দেখবেন, নিশ্চিতভাবে দেখবেন যে ইলেকশন আস্তে আস্তে দেখবেন, ইলেকশন তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে। প্রিজাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসবে জানিয়ে সিইসি বলেন, বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা সমস্যা তৈরি করেছেন তাদেরকে পরিবর্তন করা হবে। এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। আমি তো মানুষ তো ইনপুট করতে পারবো না, ওই লোকগুলাকে এদিক ওদিক করে আমাদের করতে হবে। আগামী নির্বাচনে কমিশন কারো পক্ষে বা বিপক্ষে নয়, 18 কোটি মানুষের হয়ে কাজ করবে বলেও জানান সিইসি। যতক্ষণ পর্যন্ত আমার অন্তত সেন্স আছে, হুঁশ আছে, অন্তত এতক্ষণ পর্যন্ত আমি কোনো কারো পক্ষে টক্কর নেই। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেশবাসীর প্রত্যাশা পূরণে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে তারেক রহমানকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব। ক্ষমতার সুবিধাভোগী দলগুলোই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় উল্লেখ করে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান বিএনপি নেতাদের। দীর্ঘ 6 বছর পর তৃতীয়বারের মতো বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন। ভোট গ্রহণের আগে অনুষ্ঠিত হয় সংগঠনটির জাতীয় সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, 5 আগস্টের পরে নিরপেক্ষ মানুষ বিএনপির কাছে ভালো কিছু পরিবর্তনের প্রত্যাশা করে সবচেয়ে বেশি। তাই দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি। বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই। সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু,
চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে দলের 31 দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এই 31 দফার বাস্তবায়ন। সম্মেলনে যোগ দিয়ে তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, সুবিধাবাদী দলগুলোই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান তাদের। এরা চায় না নির্বাচন, কারণ অলরেডি তো তারা ক্ষমতা ভোগ করছে। নির্বাচন বিলম্বিত করার জন্য আজব আজব থিওরি তারা নিয়ে আসে। তারা যাতে ক্ষমতা ছিটে ফোটা পেতে পারে, এই জন্য তারা পিআর সিস্টেমে নির্বাচন চায়। বাংলাদেশের জনগণ এই সিস্টেম বুঝে না। এই পিআর পদ্ধতির উসিলা দিয়ে নির্বাচন হতে দেবে না। এই পদ্ধতি দিয়ে আপনারা কি করতে চান? নির্বাচনকে পণ্ড করতে চান, দেশে একটা অচল অবস্থার সৃষ্টি করতে চান। এই দেশের লোক এটা কখনো মেনে নেবে না। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে আমরা শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে। বিকজ পতিত ফ্যাসিস্ট শক্তিটা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। আগামী নির্বাচনকে বিলম্বিত করতে একটি রাজনৈতিক দল বিভিন্ন কথা বলে বিশৃঙ্খলার চেষ্টা করছে বলে অভিযোগ বিএনপির। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে 31 দফার ভিত্তিতে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করবে বিএনপি। একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে গুলশানে চেয়ারপারসনের অফিসে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তারেক রহমান। বলেন, জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদকে বিতাড়িত করা সম্ভব হলেও এখনও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি। তাই সবাইকে সজাগ থেকে ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও গণতন্ত্র মঞ্চ সহ 18টি দলের নেতারা। সভায় নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। ছাত্র রাজনীতি ইস্যুতে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক হলেও হয়নি কোনো সিদ্ধান্ত। সিন্ডিকেট সভায় হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে ছাত্র শিবির হল কমিটির বিপক্ষে অবস্থান নিলেও প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। প্রকাশ্য রাজনীতির পরিবর্তে গুপ্ত চর্চা বেশি ক্ষতিকর বলছে বাম সংগঠন। শুক্রবার মধ্যরাতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটির প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। উপাচার্য জানিয়ে দেন, হল থাকবে ছাত্র রাজনীতি মুক্ত। এ নিয়ে প্রয়োজনীয় নীতিমালা তৈরির ঘোষণাও দেন তিনি। শনিবার দুপুরে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য। ঘণ্টাখানেক বৈঠক হলেও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানায়নি প্রশাসন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। হল পর্যায়ে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে ছাত্র শিবির আর উপাচার্যের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের কোনো হলে আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত চালাই নাই। এটা শিক্ষার্থীদের আমাদের কমিটমেন্ট ছিল, প্রশ্ন আবার আসার কথা না। শিক্ষার্থীদের সমন্বিত সাধারণ সভায় যখন শিক্ষার্থীরা যখন যেটা চাইবে পাশ হয়ে আসবে, সেটাই আমরা রেসপেক্ট করব। এটি আমাদের কাছে মনে হয় যে একটু উদ্দেশ্যপ্রণোদিত এবং বাংলাদেশকে ঘিরে যে ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চালু হয়েছে, এটি একটি ষড়যন্ত্রের অংশ। ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু বলছেন, হলে প্রকাশ্যে ছাত্র রাজনীতি বন্ধ হলেও সুফল মিলবে না, বরং গুপ্ত কার্যক্রমের প্রভাব হবে আরও ক্ষতিকর। হলে কমিটি বন্ধ হয়ে গেলে, হলে প্রকাশ্য রাজনীতি বন্ধ হয়ে গেলে সংকট যেটা হবে, তাতে কিন্তু হলে ছাত্র দলও উঠে যাবে না, ছাত্র শিবিরও উঠে যাবে না, অন্যান্য সংগঠনের আনাগোনাও বন্ধ হবে না, বরং যেটা হবে রাজনীতি গুপ্ত হবে। রাজনীতি গুপ্ত হলে কেউ আর কোনো দায়িত্ব গ্রহণ করবে না। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ছাত্র রাজনীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছে প্রশাসন। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছরেও আদিবাসীদের সঙ্গে রাষ্ট্রের বিমাতাসুলভ আচরণের পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেছেন বক্তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভায় আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমার লিখিত বক্তব্য পড়া হয়। তিনি বলেন, সংস্কার কার্যক্রমে তাদের সঙ্গে সংলাপের প্রয়োজন অনুভব করেনি সরকার। এ সময় ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানান তিনি।
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। বর্ণিল পোশাকে অংশ নেন আদিবাসীরা। শোভাযাত্রাটি টিএসসি ঘুরে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তুলে ধরা হয় আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ 7 দফা দাবি। এই রাষ্ট্র তুমি দয়া করো, অন্তত দয়া করে তুমি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করো। আন্তর্জাতিক আদিবাসী দিবস সরকারিভাবে এই 54 বছরেও পালিত হয়নি, আজও হচ্ছে না। বক্তাদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বলা হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রক্রিয়ায় 50টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠীকে উপেক্ষা করা হচ্ছে। বারবার রাষ্ট্র ব্যর্থ হয় আদিবাসী মানুষের অধিকার দিতে। সবার জন্য যাতে সমান অধিকারের ব্যবস্থা হয়, কিন্তু আমরা 1 বছর পরে দেখছি সেখান থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আদিবাসীদের কোনো সুখবরের দেখা এখনো মেলেনি। অধিকার তাদেরকে দেওয়ার মধ্যে সমস্যাটা কোথায়? বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লার্মা অসুস্থ থাকায় তার লিখিত বক্তব্য পাঠ করা হয়। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার কার্যক্রমে আদিবাসীদের সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তা অনুভব করেনি অন্তর্বর্তী সরকার। আগামীর বাংলাদেশে আদিবাসীদের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত সংখ্যায় ভরা। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন আদিবাসী জনগোষ্ঠী। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের জয়দেবপুরে রাজশাহী থেকে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মেহেদি হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। মেহেদি, জয়দেবপুরে যে রেল ঘটনাটি ঘটেছে তার সবশেষ তথ্য যদি আপনাদের জানাতে চাই, কিছুটা স্বস্তি মিলেছে, কেননা রেল লাইনটির অর্থাৎ পেছনের যে বগিগুলো ছিল, যেগুলো আসলে একটি আঞ্চলিক সড়ক যেটি রয়েছে, বিশেষ করে শিববাড়ি থেকে জয়দেবপুর গামী যে সড়কটি, সেই সড়কের উপর বগিগুলো আটকে ছিল। সেই বগিগুলো কিন্তু পেছন থেকে অর্থাৎ মৌচাক স্টেশন থেকে এসে একটি ইঞ্জিন এসে কিন্তু সেই বগিগুলো কিন্তু টেনে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লাইনচ্যুত হওয়া একটি ইঞ্জিন এবং একটি বগি এই মুহূর্তে কিন্তু রেল লাইনের উপর পড়ে রয়েছে। এই কারণটি আসলে বলা হয়েছে মিটার গেজ এবং ব্রড গেজের মধ্যে একটি সাংঘর্ষিক ঘটনা ঘটেছে এবং এই লাইনটি কিন্তু মিটার গেজ এবং তবে ইঞ্জিনটি কিন্তু ব্রড গেজ ইঞ্জিন, যার ফলে কিন্তু এই সমস্যাটি ঘটে এবং এই মুহূর্তে ট্রেনটির চালক যেটি বলছিলেন, তিনি কিন্তু গ্রিন সিগন্যাল পেয়েই এই সড়কে ঢুকেছিলেন এবং এখানকার যারা কর্তব্যরত স্টেশন মাস্টার তিনি যেমনটি বলেছেন, তিনি আসলে যাকে দায়িত্ব দিয়েছিলেন এই লাইনটি আসলে ক্লিয়ার করার জন্য, তিনি হয়তোবা কোনো কারণে তিনি হয়তোবা তার দায়িত্ব অবহেলা রয়েছে। তবে সেই ঘটনায় কিন্তু তদন্তের পর পুরো তথ্য জানা যাবে এবং এই মুহূর্তে সবশেষ তথ্য অনুযায়ী একটি পথ অর্থাৎ 2টি লাইন ছিল এখানে, 2টি লাইনের মধ্যে একটি লাইন ক্লিয়ার হয়েছে এবং সেই লাইন ধরে কিন্তু এই মুহূর্তে ঢাকা থেকে ছেড়ে আসা যেই ট্রেনগুলো রয়েছে, বিশেষ করে যে ট্রেনগুলো আটকা রয়েছিল দুপাশের স্টেশনে, সেই ট্রেনগুলো কিন্তু এই মুহূর্তে একে একে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হচ্ছে। তবে আর কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু এই ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে। পুরোপুরি স্বাভাবিক হলেও এই যে ট্রেন যেটি আটকা রয়েছে, যেটি এখানে আসলে লাইনচ্যুত হয়েছে, সেই ট্রেনটি কিন্তু উদ্ধারের জন্য ঢাকা থেকে রিলিফ ট্রেন চাওয়া হয়েছে। সেই রিলিফ ট্রেন আসার পর আসলে এই ট্রেনটি উদ্ধার কাজ শুরু করা হবে। ধারণা করা হচ্ছে আজ সারা রাতের মধ্যে অর্থাৎ রাতের মধ্যে কিন্তু এই ট্রেনটি স্বাভাবিক করা হতে পারে এবং এর বাইরেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে একটি লাইন রয়েছে, যেই একটি লাইন ধরে কিন্তু লাইন চলাচল স্বাভাবিক হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে, ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তো এই ছিল গাজীপুরের জয়দেবপুরে রেল দুর্ঘটনার সবশেষ তথ্য আমার কাছে। গাজীপুরে ট্রেন লাইনচ্যুতের ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান। সাংবাদিক তুহিনকে হত্যায় গ্রেফতার 8 আসামির মধ্যে 7 জনকে 2 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। এই মামলার অভিযোগপত্র 15 দিনের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। 5 আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস বেকার শ্রমিকরা হানি ট্র্যাপ সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে বলেও জানান কমিশনার। অপরাধীদের মধ্যে নেই কোনো অনুশোচনা, উল্টো ছুড়ে দিচ্ছে একের পর এক দম্ভক্তি। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি অংশ নেওয়া কেটু মিজান সহ গ্রেফতারকৃতদের শনিবার সংবাদ সম্মেলনে হাজির করে পুলিশ। তাদের কারো চোখে মুখেই ছিল না দুশ্চিন্তা।
হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও ধারণ করাই কাল হয়েছিল সাংবাদিক তুহিনের। এ তথ্য জানিয়ে পুলিশ কমিশনার জানান 5 আগস্টের পর বন্ধ হয়ে গেছে অসংখ্য গার্মেন্টস। এতে বেকার হয়ে পড়েছে অনেক শ্রমিক। তারাই জড়িয়ে পড়ছে হানি ট্র্যাপ সহ নানা অপকর্মে। যে কোনো জায়গায় আপনি যখন কর্মসংস্থান বন্ধ হয়ে যায় তখন সেখানে ক্রাইম বেড়ে যায়। শুধুমাত্র ভিডিও ক্লিপটি ধারণ করার জন্যই এই ঘটনাটি ঘটেছে। কেটু মিজানের নামে এর আগেও 15টি মামলা রয়েছে। পোড়াবাড়ি ক্যাম্পে আলাদা সংবাদ সম্মেলনে র্যাব 1 জানায় তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতার হওয়া অন্যতম আসামি স্বাধীন। গ্রেফতারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। তুহিন হত্যার বিচারের দাবিতে শনিবারও রাজপথে নামেন গণমাধ্যম কর্মীরা। রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, নরসিংদী ও চাঁদপুর সহ বিভিন্ন জেলায় মানববন্ধন করেন তারা। সাংবাদিক হত্যার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদের সাংবাদিক ভাইয়েরা নির্মমভাবে খুন হচ্ছেন সেই সন্ত্রাসীদের হাতে। এদেশের মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। এদেশের মানুষ, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে না। শুধু তুহিন নয়, সাগররুনি সহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেন সংবাদকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ার এর সূচক অনুযায়ী বাংলাদেশের এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগে বায়ুর মান 66, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 80%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 56, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 90। রাজশাহী বিভাগে বায়ুর মান 118, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 88। সিলেট বিভাগে বায়ুর মান 86, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 87%। খুলনা বিভাগে বায়ুর মান 55, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89। বরিশাল বিভাগে বায়ুর মান 57, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 87। রংপুর বিভাগে বায়ুর মান 133, যেটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 79। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 85, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 85%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো খুলনা 55 আর সবচেয়ে খারাপ রংপুর 133। নারী চিকিৎসককে ধর্ষণের পর খুনের 1 বছর পূর্তিতে উত্তাল কলকাতা। শনিবার সকাল থেকে মমতার পদত্যাগের দাবিতে নবান্ন অভিমুখে মিছিল নামে। পুলিশের সঙ্গে কয়েক দফা ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনাও ঘটে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। আরজিকর মেডিকেল কলেজের নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকাণ্ডের 1 বছর পূর্তিতে শনিবার সকালে ধর্মতলায় জমায়েত হন হাজারো মানুষ। শঙ্খ বাজিয়ে, গান গেয়ে, ব্যানার, প্ল্যাকার্ড হাতে ও কালো ব্যাজ পরে তারা যোগ দেন প্রতিবাদে। প্রতীকীভাবে তারা প্রতিবাদে শপথ নেন। কর্মসূচিতে চিকিৎসক সংগঠনের একাংশ ও নিহতদের পরিবারের আহ্বানে সামিল হন সাধারণ মানুষও। বিজেপির নেতাকর্মীরাও এদিন রাস্তায় নামেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও, তিনি সঞ্জয়কে কাঠগড়ায় শুধু দাঁড় করিয়েছেন, একজন সিভিল ভলেন্টিয়ার। কিন্তু আমাদের মনে হয় অভয় হত্যার যারা মূল চক্রী তারা এখনো অধরা রয়ে গেছে। বিচার পেতে হলে দুঃশাসনের অপসারণ করতে হবে। দুঃশাসন না গেলে কোনো বিচার পাওয়া যাবে না। 1 বছরেও বিচার অধরা। আমাদের লড়াই আরো তীব্রতর হবে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।